আচ্ছা, সকলে স্ক্রিনটা দেখতে পাচ্ছ কি? দেখো, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, স্যার। ঠিক হ্যাঁ আছে, স্যার। ঠিক আছে, ঠিক আছে, আর বলতে হবে না। যদি হুম, যদি কারো স্ক্রিন দেখতে সমস্যা হয়, আমি আগেই তো বলেছি, তখন লিভ করে যাবে, করে আরেকবার জয়েন করবে, দেখবে হয়ে যাবে। আচ্ছা, আমি কোশ্চেনটা আমি নিয়ে এসেছি, স্ক্রিনে দেখতে পাচ্ছ। 9 থেকে 14 পর্যন্ত কোনো সমস্যা নেই, 15 নম্বর প্রোগ্রামটা সমস্যা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা 15 নম্বর প্রোগ্রামটা নিয়ে দেখি। ঠিক আছে, সবার আগে 15টা দেখি। 14 পর্যন্ত কারোর কোনো সমস্যা হয়নি, আমাদের 8 পর্যন্ত করা ছিল। তাহলে এটাকে আমি একটু কপি করে নিই, স্ট্রাকচারটাকে আমরা নিউ করে এমটি ফাইল, কন্ট্রোল ভি, 15 নম্বর প্রোগ্রামে আসছি। সেভ করে নিচ্ছি, সেভ ফাইল অ্যাজ p15.c লিখে দিচ্ছি। হ্যাঁ, 15.c। ওকে, আচ্ছা, কোশ্চেনটা ছিল 15 নম্বর কোশ্চেনটা ছিল, একটা প্রোগ্রাম লেখো যেটি 132 সংখ্যাটির 10% বার করবে। তাই তো, এইটা আমাদের কোশ্চেন ছিল। তা প্রথমেই আমি ফ্লোট নাম্বার ইকুয়ালস টু 132 নিয়ে নিলাম। আচ্ছা, আর আমাকে কি বার করতে হবে? 10% বার করতে হবে। ধরো আমি রেজাল্ট বলে নিলাম, রেজাল্ট বলে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিলাম। এই দুটোতে কারোর কোনো সমস্যা আছে কি বলো? লাইন নাম্বার 6-এ এন একটা ফ্লোটিং টাইপ, ফ্লোটিং পয়েন্ট নাম্বার ভেরিয়েবল। হ্যাঁ, যে এন এন চলরাশিটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে স্টোর করবে, সেটা আমরা নিয়েছি। আর রেজাল্ট বলে আর একটা ভেরিয়েবল নিয়েছি, সেটারও টাইপটা ফ্লোট। এবারে আমি কি করব, যে রেজাল্টের ভেতরে কি থাকবে? 10% থাকবে। আমি এন তাকে 10 দিয়ে গুণ করব, করে আমরা 100 দিয়ে ভাগ করব। এবার আমরা প্রিন্টএফে যাব, আমরা প্রিন্টএফে লিখে রাখবো, কি লিখবো? 10% অফ দ্য নাম্বার ইকুয়ালস টু পার্সেন্টেজ এফ হবে। এটা আমরা সবাই জানি পার্সেন্টেজ এফ হয়, তাই না? পার্সেন্টেজ এফ হয় কারণ কারণ ফ্লোটিং পয়েন্টের জন্য অ্যাক্সেস স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট এফ, আর এ হচ্ছে ইন্টিজার হলে ডি হয়। এবারে এখানে আমরা রেজাল্ট ভেরিয়েবলটাকে বসিয়ে দেবো, শেষে গিয়ে সেমিকোলন দেবো। হ্যাঁ, এই পর্যন্ত আমাদের হলো। দেখি এই পর্যন্ত লেখার পরে আমাদের আনসারটা কি দিচ্ছে। কি এলো এসব? ও আচ্ছা, এইখানে পার্সেন্টেজটা। আচ্ছা, এটা আমি আনি, এটা ভালো কথা। এখানটায় দেখো, খুব ভালো করে লক্ষ্য রাখো, এই জায়গাটা খুব ভালো করে লক্ষ্য রাখো, আউটপুটটা কি আসতে যাচ্ছে। আমরা লিখেছি 10% অফ দ্য নাম্বার ইকুয়ালস টু, তাই তো? এই 10% মানে আমাদের তো 10%টাকে আমি চাইছি, মানে আউটপুট স্ক্রিনে দেখতে চাইছি, এই লেখাটাকে দেখতে চাইছি। হ্যাঁ, লেখাটাকে দেখতে চাইছি, ইকুয়ালস টু দিয়েছি পার্সেন্টেজ এফ তো রেজাল্টের জন্য, যে আউটপুট যে ভেরিয়েবলটা আসছে, রেজাল্ট ভেরিয়েবলটা কি? এটা তো ফ্লোটিং পয়েন্ট, তাই এফ নিয়েছে। এই পর্যন্ত অসুবিধা নেই, কিন্তু অদ্ভুত একটা আউটপুট এসছে, অদ্ভুত একটা আউটপুট এসছে। দেখো, কোথা থেকে অদ্ভুত আউটপুটটা আরম্ভ হলো সেটা দেখতে হবে। আউটপুট গুলোকে দেখতে হবে, আউটপুট গুলোকে দেখতে হবে
যে কোন জায়গাটায় সমস্যা হচ্ছে। হ্যাঁ, মানে এই জায়গাটা একটু বলি। উম, এটাই এটায় কি সমস্যা দেখা দিচ্ছে, যে কোথা থেকে ঠিক দিচ্ছে। দেখো, ঠিকটা দিচ্ছে অফ থেকে। হ্যাঁ, দা নাম্বার ইকুয়ালস টু, এটা তো নেয়নি, এটা হলো। আর প্রথমে একটা গার্বেজ ভ্যালু বসে গেছে। ঘটনা হলো, এই পার্সেন্টেজটাকে আনতে গেলে আমাদের আর একটা পার্সেন্টেজ দিতে হবে, তবেও পার্সেন্টেজটা আসবে, তবেও পার্সেন্টেজটা আসবে। সেই যে তোমাদের এসকেপ ক্যারেক্টার গুলো ফার্স্ট চ্যাপ্টারে আছে দেখবে। হ্যাঁ, সেই ব্যাকস্পেস কে যদি আমি প্রিন্ট করতে চাই, ধরো ব্যাকস্ল্যাশ এন কে প্রিন্ট করতে চাই, মনে পড়ে ব্যাকস্ল্যাশ এন কে যদি প্রিন্ট করতে চাই আমার আর একটা ব্যাকস্ল্যাশ দিতে হয়। আচ্ছা, তাহলে এখানে কি হবে, আমরা এই জায়গাটা আসার পরে বিল্ড অ্যান্ড রান যদি করি, ওই এবারে কিন্তু ঠিকঠাক দিয়েছে। দেখো, 10% অফ দ্য নাম্বার, 10% অফ দ্য নাম্বার ইকুয়ালস টু 13.2। আমি তোমাদের বলেইছি যে ফ্লোটিং পয়েন্টে যখন আমার কি হয়, 6টা ডিজিট দেখায়, 6টা ডিজিট দেখায়। এবার তাহলে এটা তো এসছে, তোমরা কিভাবে করেছো হয়তো কোনো একটা সমস্যা হয়েছে তোমাদের, সেই জন্য আসেনি। এইবারে আমি এই 6টা ডিজিট ধরো দেখবো না, আমি দশমিকের পর দুটো সংখ্যা দেখতে চাই, দশমিকের পর দুটো সংখ্যা দেখতে চাই। আচ্ছা, এইটুকু আগে বলো, এইটুকু আগে বলো সবাই বুঝতে পেরেছো কি? আমি তারপর ওটা দশমিকের পর দুটো সংখ্যা তিনটে সংখ্যা কি করে আনবো সেটা বলছি। এইখানে কারোর কোনো প্রশ্ন থাকলে বলো, বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। না স্যার, বুঝতে পেরেছি। যদি কারোর প্রশ্ন থাকলে আমি তাকে বলতে বলছি, বাকিরা বুঝতে পেরেছে বলছে। তাহলে পার্সেন্ট, এই যে তো মনে আছে। আচ্ছা, এইখানটা আমি একটা বন্ধ করি। ধরো আমি এমনি বলছি, আমি যদি ব্যাকস্ল্যাশ এন এখানে দিয়ে দিই, সবাই জানে নিচে চলে যাবে। আমি ব্যাকস্ল্যাশ এনটাকে প্রিন্ট করতে যাই, আর একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দেবো। দেখো কি আসে, দেখো, এই দেখো, দেখছো, ব্যাকস্ল্যাশ এন মানে, ব্যাকস্ল্যাশ এন মানে নিউ লাইন আমরা সবাই জানি, কিন্তু ব্যাকস্ল্যাশ এনটাকেই আমাকে প্রিন্ট করাতে হবে, তখন আমায় কি করতে হবে, আর একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা তো থাকলো, মুছে দিই, এটা তো আমাদের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এইবার যেটা বলবো পয়েন্টের পরে আমি দুটো সংখ্যা দেখতে চাই, তিনটে সংখ্যা দেখতে, সাধারণভাবে আমাদের দুটোকেই বেশি দেখা হয়। কি করবে জানো, এই জায়গাটা পার্সেন্টেজের পরে লিখে দেবে 0.2f, 0.2f। এই টু মিনস, টু মানে হচ্ছে ডেসিমাল পয়েন্টে দুটো দেখাবে। দেখো, রান করাও, বিল্ডে গিয়ে বিল্ড অ্যান্ড রান, দেখো কি দেখাচ্ছে, 13.20। তুমি 3 যদি দাও 0.3f, ও 200 দেখাবে। ক্লিয়ার সবাইয়ের কাছে? হ্যাঁ স্যার। পরিষ্কার? 9 নম্বরটা, এই এটা কত নম্বর প্রোগ্রাম ছিল? আচ্ছা, হ্যাঁ, 15 নম্বর প্রোগ্রাম। ওকে, তাহলে 15 নম্বর দেখিয়ে দিলাম। আচ্ছা, ভুল হবে কিন্তু করতে হবে নিজেকে। এবং শুধু দেখো, একটা কথা বলি, কম্পিউটার কিন্তু তোমাকে শুধু এরকম থিওরি দেখে গেলে হবে না, আমি প্রথমেই বলে দিয়েছি। কম্পিউটার কিন্তু প্র্যাকটিস করতে হবে। কম্পিউটার সায়েন্স নিয়েছো, অ্যাপ্লিকেশন নিলেও একই কথা। কম্পিউটার কিন্তু নিজেদের না থাকলে সমস্যা হবে। হ্যাঁ, এটা একটা কিন্তু ব্যাপার, আমি আগে থেকেই বলে দিচ্ছি। যত দ্রুত সম্ভব কম্পিউটারটাকে ব্যবস্থা করে ফেলো। এখন অনেক অল্প টাকাতেই ডেস্কটপ কম্পিউটার হয়ে যাবে। আমার পুরনো কিছু নয়, একটু পুরনো প্রসেসর হবে, তো তাতে কিছু যায় আসে না। আমাদের যা আছে জিনিসপত্র সব হয়ে যাবে, পাইথন ফাইথন সব, মানে উইন্ডোজ 10 চললেই হবে, আর কিছু না। আচ্ছা, এবারে আমি আবার দেখাচ্ছি, তাহলে আমাদের 15 নম্বরটা হয়ে গেল। 16 পর্যন্ত কোনো কারো সমস্যা নেই। আমরা চলে আসব 17 নম্বর প্রোগ্রাম। এটা নিশ্চয়ই অনেকের হয়নি, হবে না, নিশ্চয়ই অনেকের হয়নি। আমরা 17 নম্বর প্রোগ্রামে যাব। ঠিক আছে, 17 নম্বরে কোশ্চেনটা কি বলেছে একটু দেখে নিতে হবে। কোশ্চেনটা কি বলেছে, 17 নম্বর, একটা প্রোগ্রাম লেখো যেটি একটি আয়তক্ষেত্রের ডায়াগোনাল নির্ণয় করবে। আমি দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছি।
দৈর্ঘ্য প্রস্থ আমাদের বলা আছে, তাই না? আচ্ছা, তোমরা সবাই জানো, আচ্ছা একটু বলো তো আয়তক্ষেত্রের কর্ণর সূত্রটা কি? বলো, যে কেউ একজন বলো। স্যার রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, একদম ঠিক বলেছে। হ্যাঁ, তাহলে সবার আগে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থর স্কোয়ারের যোগফলটা করে নিতে হবে। দৈর্ঘ্য আর প্রস্থর স্কোয়ারের যোগফলটা করে নিতে হবে, তারপরে আমরা রুটটাকে রুট কি করে করতে হয় সেটা দেখবো। স্কোয়ার রুট আর কি কি করে করতে হয় সেটা আমরা দেখবো। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই, এটাকে কপি করে নিই। যাদের কম্পিউটার আছে, খাতায় যেমন সেভ করবে সিরিয়াল নাম্বার দিয়ে দিয়ে, ঠিক সেভ করবে বলছি, খাতায় যেমন লিখবে, হ্যাঁ সব জায়গায় সেভ কথাটা চলে আসছে, খাতায় যেমন পর পর লিখবে, কম্পিউটারে এইভাবেও সেভ করে রাখবে একটা ফোল্ডার বানিয়ে। হ্যাঁ, সব জিনিস একটা গুছিয়ে করবে, দেখবে জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবে তোমরা। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সবকিছু করতে হবে কাজ। হ্যাঁ, আর রুটিন বানাবে। রুটিন ছাড়া কিন্তু এগোতে পারবে না। কোন সময়ে কি সাবজেক্ট পড়বে এটা রুটিন বানাবে। আমরা মিশনে, মানে আমি বলছি, আমি মিশনে পড়েছি, আহ, মিশনে পড়িয়েওছি। মানে আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়িয়েছি, আবার শিক্ষা মন্দিরেও পড়িয়েছি। দীর্ঘ কয়েক বছর দুটো স্কুলে পড়িয়েছি। তা সেই জন্য বলছি, আমরা এগুলো শিখেছি, পড়েছি প্লাস পড়েছি মিশনে। হ্যাঁ, মিশন বলে বলছি না, প্রত্যেকটা স্কুলেই আদর্শ আশ্রম বলো, মানে এই স্কুলগুলোই এখনো পর্যন্ত তো দাঁড়িয়ে আছে। বাকি স্কুলগুলো তোমরা সবাই জানো কি পরিস্থিতি, খুব কঠিন একটা পরিস্থিতি। তা এই রুটিনটা আমাদের স্যারেরা বলতেন। হ্যাঁ, তো আমিও মাস্টারমশাই হয়েছি, তোমাদেরকেও একই কথা বলছি, রুটিন বানিয়ে যাবে। হ্যাঁ, রুটিন বানাবে, কোন সময় কি পড়বে, সোমবার সকালে কি পড়বে, রাতে কি পড়বে, টিউশন থাকলে তাহলে সেই সময় তো আর পড়তে পারবে না, সেইটা টিউশনে চলে যাবে, সেই টাইমটা মেক আপ করতে হবে। স্কুলে রুটিন দেখে কোন সময়টা কি করা যায়, স্কুলে কোন সময় ফাঁক থাকে সেখানে কি করবে, এগুলো একটা রুটিন মতো করে নেবে, দেখবে তোমাদের ভালো হবে। মনে রেখো, তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হচ্ছে মেন ফোকাস, যে স্ট্যাটিস্টিক্স নেবে, ইকোনমিক্স নেবে তার ক্ষেত্রে সেটা আলাদা। হ্যাঁ, তার সাবজেক্টে কম্পিউটার, বাংলা ইংরাজি কম্পিউটার, এই তিনটেতে কিন্তু অ্যাটলিস্ট দুটো সপ্তাহে একদিন করে সময় দিলে হবে। আমি আমার সাবজেক্টে বলছি, বাংলা ইংরেজি বলা আমার কথা নয়, তবুও দীর্ঘ 25-26 বছর আমি সেই 99 সাল থেকে পড়াচ্ছি। এতদিনে অভিজ্ঞতায় বলছি, আমার অনেক ছাত্রছাত্রী, অনেক অনেক বলছি, এক নয় অনেক ছাত্রছাত্রী বিদেশে কর্মরত, অনেকগুলো দেশে তারা আছে, তাদের সঙ্গে এখনো যোগাযোগ আছে। এখন আমার কাছ থেকে পড়ে গিয়ে অনেকে পড়াশোনা করছে, তারা কি করে চাকরি পাবে, সেই পুরনো স্টুডেন্টদের রেফারেন্স তাদেরকে দিয়ে দিই, এগুলো হয়ে আসছে। বুঝতে পেরেছো? সেই জন্য তোমরা রুটিন মেনে চলবে, দেখবে ভালো হবে তোমাদের। আচ্ছা, তাহলে আমরা প্রোগ্রামটা চলে আসছি, 16 নম্বর প্রোগ্রামে চলে আসছি, লেন্থ। আচ্ছা, লেন্থ মানে দৈর্ঘ্য তোমরা জানো, আর ব্রেড মানে প্রস্থ। আমাদের দৈর্ঘ্য প্রস্থ কত ছিল? 4 আর 3। তা আমি এল বলেই লিখলাম। হ্যাঁ, এটা 4, আর বি হচ্ছে ব্রেড হচ্ছে 3। আমাদের কি বার করতে হবে? আমাদের বার করতে হবে ডায়াগোনাল, তাই না? আমাদের ডায়াগোনালটা বার করতে হবে, তাহলে ডি বলে লিখে রাখলাম। এরপরে আমরা একটা কাজ করি, আচ্ছা ডির আগে আমি একটা কাজ করি, এটাটা এস বলে লিখি, সাম। দেখো এইটা লেখাটা, এটা সবাইয়ের পারা উচিত। এল স্কোয়ার, এইটুকুটা নিশ্চয়ই প্রত্যেকে পেরেছো, লেন্থ স্কোয়ার আর ব্রেড স্কোয়ার, বি ইন্টু বি। বলো, এইটুকুটা আমাদের সবাইয়ের নিশ্চয়ই পেরেছো, এটা না পারার তো কিছু নেই, তাই না? সবাই পেরেছো। প্রিন্টএফ পরে করছি আমরা, প্রিন্টএফটা তো আমাদের ডায়াগোনাল আসবে, এখানে আমরা ডায়াগোনাল ইকুয়ালস টু পার্সেন্টেজ এফ দেব,
দিয়ে দেবো, পরে আসছে। আচ্ছা, যেটুকু লিখেছি এইটুকুতে কারোর কোনো সমস্যা আছে কি বলো? প্লিজ, যার সমস্যা থাকবে আমাকে কিন্তু বলিস। সমস্যা থাকলে আমাকে জানাস, না হলে সমস্যাটা আরো বাড়বে। হ্যাঁ, সমস্যাটা কিন্তু আরো বাড়তে থাকবে। এইটুকু ক্লিয়ার? একটু রেসপন্স দেবে। হ্যাঁ স্যার। ভেরি গুড। হ্যাঁ এইবার স্যার, ঠিক দেখো, আছে। এইবার Yes, দেখো। sir. হ্যাঁ, ভেরি গুড। এইবার আমরা কি করব? আমরা আমরা স্কোয়ার রুট নির্ণয় করব। তার জন্য আমাদের একটা, তুমি বলতে পারো স্যার আপনি প্রোগ্রামগুলো দিলেন আমাদের না শিখিয়ে দিলেন। না শিখিয়ে তো দেবো, পরে শেখাবো তো নিশ্চয়ই, তবু একটু দিলাম আহ যাতে কোশ্চেন গুলো আমি আজকে করাতে পারি। যেটা তোমরা পারবে না এইটুকু করবে। হ্যাঁ, তোমরা জানো বোধহয়, যতটুকু করবে সেই পার্ট মার্কিং আছে, জানো তো? যতটুকু করবে তুমি এখানে পার্ট মার্কিং পাবে। সুতরাং কোনো জিনিস ছেড়ে দিয়ে আসবে না, ছেড়ে দিয়ে চলে আসবে না। আচ্ছা, এইবার আমরা কি লিখলাম, একটা লাইন নাম্বার 4-এ একটা হেডার ফাইল নিয়ে এসেছি। তোমরা আগে, আচ্ছা বই কিন্তু আমাকে পাবলিশার থেকে ফোন করেছিল, বই এসে গেছে অশোকদার দোকানে। তোমরা বই কিনে ফেলেছো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যারা কেননি অবশ্যই কিনে নিও, দেরি করো না, দেরি করো না, দেখতে দেখতে সময় চলে যাবে। এই তো স্কুল, তোমাদের রেজাল্ট বেরোবে কত পরে দেখতে পাচ্ছ, মানে তখন পুরো গ্রীষ্মের ছুটি পড়ে যাবে। মানে স্কুল খুলতে খুলতে সেই জুনের 8-10 তারিখ স্কুল তোমাদের ওপেন হতে হতে, কিন্তু স্কুল ওপেন হচ্ছে কিন্তু সেমিস্টারের টাইম কিন্তু শুরু হয়ে গেছে, এপ্রিল মাস থেকে শুরু হয়ে গেছে সেমিস্টার। এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, না এপ্রিল না, মার্চ থেকে বোধহয়, মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট। হ্যাঁ, সেমিস্টার শুরু হয়ে গেছে মার্চ থেকে, মানে বুঝতেই পারছো, খুব হাত গুনে 2 মাস হয়তো ওইদিকে থাকবে টাইম। সেপ্টেম্বরে ফার্স্ট সেমিস্টার এক্সাম। আচ্ছা, আমি 4 নম্বরে কি লাইনে একটা হেডার ফাইল এনেছি। কোনটাকে হেডার ফাইল বলে অলরেডি তোমরা জেনে গেছো। লাইন নাম্বার 2-3-তে আমাদের হেডার ফাইল আছে stdio.h, সেটার ব্যবহার তোমরা জানো, তবু আর একবার বলে দিই এটা কেন ব্যবহার করা হয় প্রতিটা প্রোগ্রামে। এই যে প্রিন্টএফ, এরপরে আবার ফাংশন আসবে স্ক্যানএফ। এই প্রিন্টএফটা তো আউটপুট ফাংশন। stdio, এই যে আইও কথাটা লেখা আছে না, ইনপুট আউটপুট, হ্যাঁ, সেই কাজটাই প্রিন্টএফ। এরপরে আমরা আসবো স্ক্যানএফ বলে ফাংশন আসবে। সেই ফাংশনগুলো কি করে কাজ করবে, তার কাজের কি করে কাজ করছে সেটা এই হেডার ফাইলে লেখা আছে। সেই হেডার ফাইলটাকে আমাদের নিয়ে না আসলে সেটা কাজ করবে না। আচ্ছা, ঠিক কোনিও ডট এইচ, এটা কার জন্য? নিশ্চয়ই মনে আছে, তোমরা গেট সিএইচ ফাংশনের জন্য কোনিও ডট এইচ দিয়েছি। এই দুটো না দিলে আমরা সেই রিটার্ন জিরো দিয়েও কাজ করতে পারতাম, সেটাও তোমরা দেখেছো। রিটার্ন জিরো লিখলে আমাদের ওই কিছু লেখা টেখা চলে আসে, সেই লেখাগুলোকে সরাবার জন্য, তাই না, সেই কত এক্সিকিউশন টাইম। আজকে একটা প্রোগ্রাম, সরি, হেডার ফাইল আমি আনলাম, তার নাম কি, math.h। এটা কেন এনেছি জানো তো? ওই math.h একটা, মানে অনেকগুলো, math.h হেডার ফাইলটা অনেকগুলো ফাংশনকে, ফাংশন মনে আছে সেই এফএক্স বলে বলেছিলাম, হ্যাঁ, অনেকগুলো ফাংশনকে, ম্যাথমেটিক্যাল ফাংশনকে কি ব্যবহার করতে গেলে এই math.h-টাকে আনতে হবে। অর্থাৎ math.h দায়ী, দায়ী মানে খারাপ কাজের নয়, ভালো কাজের জন্য দায়ী। যে এইটা আমরা যদি প্রোগ্রামে আনি, তাহলে আমরা অনেক ম্যাথমেটিক্যাল ফাংশনকে ব্যবহার করতে পারবো। তাহলে আমি কি লিখছি দেখো, এক্ষুনি বুঝে পাবে। ফাংশনটার নাম এসকিউআরটি। দেখো ফাংশনের সিম্বল তোমরা জানো, এই যে ফাংশনের সিম্বল, এইটা এফ, তাই না? এফ হচ্ছে নেম অফ দা ফাংশন, মনে আছে নিশ্চয়ই, আমি বলেছিলাম এফ হচ্ছে নেম অফ দা ফাংশন। এখানে ফাংশনের নামটা কি, এসকিউআরটি, মানে স্কোয়ার রুট। এটা আমার দেওয়া নাম নয়, তোমাদের কারোর দেওয়া নাম নয়, এসকিউআরটি সির নিজস্ব ফাংশন। এই ফাংশন গুলোকে বলা হয় লাইব্রেরি ফাংশন, বলা হয় এসকিউআরটি। এই কার এসকিউআরটি করবে বলো? এস এর। কার করবে বলো? এস এর করবে। এস এস মানে কি? এস মানে তো এল² প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এবারে আউটপুটটা দেখে নিই। আমাদের কত হওয়া উচিত? 4² মানে 16, 3² মানে 9, 16 × 9 = 25, উত্তরটা আসবে 5.0 আসবে। আমরা একবার দেখে নিই কত উত্তর আসছে। দেখো ডায়াগোনাল ইকুয়ালস টু এসে গেছে
তুমি বলবে স্যার আমি এগুলো দেখবো না, 5 আমি 2 দিয়ে দেবো, তাহলে সেখানটা কি দিয়ে দেবে? 0.2f দিলে দুটো ঘর আসবে, 0.2f দিলে দুটো ঘর আসবে, 5.00 ডায়াগোনাল এসে গেছে। আর সেন্টিমিটার তুমি বার করতে চাইলে সেটা তুমি জানো, সেন্টিমিটার লিখে দেবে, কি করে লিখতে হয় সেটা তোমরা জানো, সেটা সেখানে লিখে দিলেই হয়ে যাবে। বলো কোথায় অসুবিধা হচ্ছে? আমরা আজকে একটা ফাংশন দেখলাম, এসকিউআরটি ফাংশন। এটা কি করে? স্কোয়ার রুট। এসকিউআরটি কি করে? স্কোয়ার, এসকিউইউএআরই, স্কোয়ার রুট। ফাইন্ড স্কোয়ার রুট, বর্গমূল, তাই তো? হ্যাঁ, বলো কারোর সমস্যা আছে? স্যার এটা এস আর ডি দুটো না নিয়ে একটা ভেরিয়েবল নিয়ে করা যাবে তো? একদম একদম, আমি এটা আহ, এখন দেখো সবে তোমরা প্রোগ্রাম শিখছো, ধীরে ধীরে করো, হ্যাঁ, পার্ট পার্ট ভেঙে ভেঙে করো। ও কি বলছে জানিস তো? তোর নামটা কি রে? সৌম্য। সৌম্য। সৌম্য বলছে স্যার আমি এই ডিটা একদম এখানটাই লিখে দিলাম, মানে এস না লিখে। ঠিক আছে, সৌম্যর কথাটা একবার দেখে নিই আমরা। এস না লিখে এইখানে ডি লিখে দিলাম। তা দিয়ে আমি কি করব? এস কিউ আর টি, আর একটা হুম, ব্র্যাকেট, আর একটা ব্র্যাকেট, সেমিকোলন। আচ্ছা এই লাইনটাকে তাহলে লাগছে না। কি বলছে সবাই ভালো করে দেখো, সৌম্য কি বললো ভালো করে দেখো। এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট নেওয়া যায়, যত খুশি ফার্স্ট ব্র্যাকেট। যখন তুমি কোনো এক্সপ্রেশনকে কোনো এক্সপ্রেশনকে ইভালিউট করবে বা এক্সপ্রেশনের ভ্যালু বার করবে, তুমি একাধিক ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবে। আমরা সেই ম্যাথমেটিক্সে যেমন সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ইউজ করি, এখানে নয়। খুব ভালো করে লাইন নাম্বার 8টা লক্ষ্য রাখো, সবাই লাইন নাম্বার 8টা লক্ষ্য রাখো। এসকিউআরটির পরের যে ব্র্যাকেটটা, এসকিউআরটির পরের ব্র্যাকেটটা, এটা এসকিউআরটির নিজস্ব ব্র্যাকেট। দেখো আমি এটা সিলেক্ট করছি, দেখো একটা সিলেক্ট করলে আরেকটা সিলেক্ট হয়ে, এটা ক্লোজিংটা সিলেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্লোজিংটা ক্লোজিংটা সিলেক্ট হচ্ছে। আর এই ব্র্যাকেটটা কার? এটা হচ্ছে এল স্কোয়ারের। এই ব্র্যাকেটটা কার? বি স্কোয়ারের, তাই না? এটা এল স্কোয়ারের ব্র্যাকেট, এটা বি স্কোয়ারের ব্র্যাকেট, দৈর্ঘ্য স্কোয়ার, প্রস্থ স্কোয়ার। আর এটা এসকিউআরটির ব্র্যাকেট। তা আনসারটা সেম আনসার আসবে, এটা আনসারটা সেম আনসার আসবে। তোমরা খাতায় খাতায় দুটোই লিখে রেখে দেখবে, দুটোই লিখে রাখবে। বলো সবাই বুঝতে পারছো? আমি এই 9 নম্বর লাইনটাকে কেন রিমার্ক করে দিলাম, কেন আমি কমেন্ট করে দিলাম? এটা তো আর লাগছে না, তাই না? তুমি বলে স্যার তাহলে এসটাও লাগছে না। হ্যাঁ, এসটাও লাগছে না, এসটাও লাগছে না। এখন তুমি বলে স্যার এসটা তো লাগছে না, অথচ এরর দিল না কেন? তুমি কোনো ভেরিয়েবলকে তুমি ব্যবহার করেছো, মানে তুমি ডিক্লেয়ার করেছো, ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করেছো মানে ঘোষণা করেছো, কিন্তু তাকে ব্যবহার করনি। এটা ব্যাড প্র্যাকটিস, এটা খারাপ অভ্যাস, এটা করা উচিত নয়। কিন্তু কিন্তু তুমি মানে তার জন্য কিন্তু সি আমাদের কোনো এরর দেবে না। হ্যাঁ, তবে এরকম করা উচিত নয়, কারণ ভেরিয়েবল তুমি যখনই ব্যবহার করছো মনে রাখবে র্যামে কিন্তু একটা জায়গা নিয়ে নিল, র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে সে কিন্তু একটা জায়গা অ্যালোকেট করে বসে থাকলো, একটা ভেরিয়েবল, যত ভেরিয়েবল তুমি নেবে। বলো বুঝতে পেরেছো সকলে? প্লিজ একটু উত্তর দাও। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, আচ্ছা আবার আমরা কোশ্চেনে ফিরে যাই। তাহলে আমাদের 17 নম্বর কোশ্চেনটা হয়ে গেল। আজকে আমরা 15 নম্বর কোশ্চেনটা সলভ করেছি, 17 করলাম, বাকিগুলো সহজ। 17, এবার আমরা 18 নম্বর কোশ্চেনটা, প্রোগ্রামটা কেউ করতে পেরেছো? 18 নম্বরটা 320 সেকেন্ডকে ঘন্টায়, মিনিটে আর সেকেন্ডে কনভার্ট করে আমাদেরকে প্রিন্ট করতে হবে। এই 18, 19, 20 এই তিনটে প্রোগ্রামের একটা লজিক আছে, তিনটে প্রোগ্রামে একটা লজিক যুক্তি। এই লজিক কথাটা বারবার তোমাদের কাছে আসবে, যে লজিক ডেভেলপ করা। হ্যাঁ, একটা ব্যাপার আজকের দিনে, এই যা প্রোগ্রাম তোমরা দেখছো, এই প্রোগ্রামগুলো বা তোমার ম্যাথমেটিক্সের কোনো প্রবলেম, ফিজিক্সের কোনো প্রবলেম, কেমিস্ট্রির কোনো প্রবলেম, তুমি যদি আজকে এআই এর কাছে দিয়ে দাও, হ্যাঁ,
তাহলে তোমার সে কিন্তু আনসার দিয়ে দেবে। এখন সে আনসার দিয়ে দিল, কিন্তু তুমি সেই জিনিসটা কিছুই জানো না, তুমি অন্ধের মতো আনসারটাকে কপি করে নিলে, তাতে কিন্তু তুমি কিছু শিখবে না। তোমাকে কিন্তু ফাউন্ডেশন তৈরি করতে হবে। মনে রেখো, বই, মনে রেখো বই, টিচার, এই সমস্ত গুলো কিন্তু তোমাদের কাছে একটা বিরাট রিসোর্স। হ্যাঁ, এগুলোকে যেমন এর এর এই কালকেই সম্ভবত আমি একটা আর্টিকেল দেখছিলাম, সুইজারল্যান্ডে না সুইডেন, সুইডেন বা সুইজারল্যান্ড যে কোনো একটা হবে, সেখানে, হ্যাঁ, সুইডেনে না, সুইডেনে, সুইডেনে বলছে বই, আবার মানে ওদের সব বাচ্চা বয়স থেকেই ইলেকট্রনিক গেজেট ধরিয়ে দিয়েছিল স্কুলে। হ্যাঁ, আমার জানা, আমি একটা বাচ্চাকে পড়াতাম, সে এখন দুবাইতে পড়াশোনা করছে, সেখানে দুবাইতে থাকে, সেখানে পড়াশোনা করছে ব্রিটিশ কোন ইনস্টিটিউটে, তার বাবা ওখানে চাকরি করে, চলে গেছে ওখানে, মাকে নিয়েই চলে গেছে। তা সে সেখানে একদম যেতেই তাকে, এখন সে ক্লাস 8-এ পড়ে, যেতেই তাকে এ দিয়ে দিয়েছে, তার মানে এতে যা কাজ হচ্ছে সব মানে ল্যাপটপে পড়াশোনা হচ্ছে, সমস্ত পড়াশোনা। হ্যাঁ, সে মা বলছে, দেখুন স্যার আমাদের কি অবস্থা এখানে, বইটইয়ের কোনো ব্যাপার নেই। তা সুইডেন আমি দেখলাম, সে কিন্তু আবার বইকে ফিরিয়ে আনছে, কোনো ইলেকট্রনিক্স গেজেটকে ইউজ করতে দেবে না। হ্যাঁ, বলছে একটু বড় না হলে এগুলো দেওয়া উচিত নয়। তা সেই জন্য তোমরা বই পড়বে, বই, যত খুশি বই ঘাঁটো। আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি বলি ইন্টারনেট ঘেঁটো না, এআই ব্যবহার করো না, সেটা ভুল কথা। সেটাকে ব্যবহার করতে হবে, কিন্তু ফাউন্ডেশনটাকে কিন্তু তৈরি করে নিতে হবে। সাবজেক্টের বেসটা যদি না তুমি তৈরি করো, তাহলে কিন্তু বিরাট সমস্যায় পড়ে যাবে। আমরা 18 নম্বর প্রোগ্রামে চলে আসছি। তাহলে এটাকে কপি করে প্রোগ্রাম নাম্বার 18 আমরা আনবো, কন্ট্রোল কন্ট্রোল ভি, E18, E18 সেভ করি আমরা। আচ্ছা, যদি কারোর চালাতে সমস্যা হয় কোড ব্লকস, তাহলে ডেভ সি প্লাস প্লাসও চালাতে পারো, কোনো অসুবিধা নেই। ডেভ সি প্লাস প্লাস, হ্যাঁ, ডেভ সি প্লাস প্লাস ডাউনলোড করে নিতে পারো। ওটা অনেক হালকা সফটওয়্যার, অনেক হালকা সফটওয়্যার, আরামসে কাজ করবে। হ্যাঁ, আচ্ছা, আমরা 18 নম্বর প্রোগ্রামে যাব। 18 নম্বর প্রোগ্রামটা ছিল, আমরা 320 সেকেন্ডকে আমরা কি করব, আওয়ার, মিনিট, সেকেন্ডে কনভার্ট করে প্রিন্ট করব। তাহলে এগুলো একেবারে মুছে দিই। আমরা চলে যাই, হুম, আমরা চলে যাই ইন্টিজার। সেকেন্ড আমার কত, 320 ছিল তাই না, 320। আর আমার করতে হবে আওয়ার, করতে হবে, আর মিনিট করতে হবে। সেকেন্ড তো 320 আছেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে একটা কাজ করি, এটাকে সেকেন্ড বলে লিখে রাখি। আচ্ছা, এস বলে লেখা থাকে এখানে, আওয়ার, মিনিট, আচ্ছা এটা S2 করি। একটু অন্য ধরনের আমি ভেবে ভেবে দিচ্ছি ভেরিয়েবলের নাম, যাতে তোমরা শিখতে পারো। হ্যাঁ, একটা S1 দিলাম, একটা S2 দিলাম। হ্যাঁ, দেখো, আমি আওয়ার করব, আওয়ার, সবাই জানো কি হয় বলো, সেকেন্ডকে আমরা কত দিয়ে ভাগ করে দেবো বলো, সেকেন্ডকে 3600। 3600 দিয়ে ভাগ করে দিলেই ঝামেলা মিটে যাবে। 3600 দিয়ে, আচ্ছা, আচ্ছা, আমাদের কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা আমার 320 না, সেকেন্ডকে, আচ্ছা ঠিক আছে হোক, ইন্টিজার পার্ট তো নেবে, অসুবিধা নেই। দেখি, নেক্সট হচ্ছে আমার মিনিট করতে হবে, তাই তো। মিনিট করতে গেলে আমাদের কি করতে হবে, মিনিট করতে গেলে আমাকে সেকেন্ডকে, আচ্ছা, মিনিট করতে গেলে আমরা, আচ্ছা, আগে এইটা আগে দেখি, দাঁড়াও 1 মিনিট, এইটা আউটপুটটা কি আসছে আগে দেখি, আওয়ারটা ঠিক এলো কি না।
আওয়ারটা কি আসছে একবার দেখে নি, এই জন্য কম্পিউটার লাগবে, বুঝতে পারছো? কম্পিউটার করে নিয়ে তারপর খাতায় লেখো। আমি এটাই ভাবছিলাম, এটাই আমি ভাবছিলাম। এটা হচ্ছে টিচার ডিভিশন সেকেন্ড, 320 সেকেন্ড। তাহলে উম, তার মানে 0 আওয়ার, কোনো ভুল আসেনি কিন্তু, কোনো ভুল কিন্তু আমাদের আসেনি, তাই না? কোনো ভুল কিন্তু আসেনি, 0 আওয়ারই তো হবে, ঠিক তো বলো? 0 আওয়ার হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ব্যাস, হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে আমাদের এটা ভুল আসেনি। ওকে, তাহলে আমাদের ঠিকই আসছে। এবার আমরা মিনিট বার করব। মিনিট করতে গেলে কি হবে, আমরা সেকেন্ডটাকে সেকেন্ডটাকে মড বার করব। মডিউলাস তো আমাদের শিখিয়েছিলাম না, রিমাইন্ডার, হ্যাঁ কি না? রিমাইন্ডার বার করা শিখেছিলাম না? না ভাগশেষ, স্যার। ভাগশেষ, ভাগশেষ। না স্যার। ও আচ্ছা, ঠিক আছে, বেশ। 320 সেকেন্ডকে 3600 দিয়ে ভাগ করছি, পার্সেন্টেজ নয় কিন্তু, এটা মড মানে ও ভাগশেষ, মডিউলাস, ভাগশেষ রিমাইন্ডার বার করবে। সেই রিমাইন্ডারকে যদি আমি 60 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের ভাগফলটা যেটা আসবে, ভাগফলটা যেটা আসবে সেটা মিনিটে আসবে। হ্যাঁ, বেশ, এইটাকে আমি কপি করে মিনিটটাকে দেখি, কন্ট্রোল V। কম্পিউটার থাকলে কোনো অসুবিধা নেই, তাই না? আমরা কপি পেস্ট করে করে যাব। মিনিট বা মিনিটস যাই হোক, এটা হবে এম। আমরা একবার দেখি কি আসে একটা একটা ধাপে। ইয়েস, এসে গেছে 5 মিনিট। দেখো, আওয়ার 0, মিনিট 5। তাহলে আমরা এটাকে একটা নিউ লাইন করে দিই, তাই না? নিউ লাইন করলে নিচে চলে আসবে। দেখো কি এসছে, 0 আওয়ার 5 মিনিট বা মিনিটস, না আওয়ার বা আওয়ার্স লিখে দিই, এটা মিনিটস করে দিই। এইবার আমাদের কাজ হচ্ছে সেকেন্ড বার করা। সেকেন্ড বার করা, অল সেকেন্ড মানে S2 তে আমি রাখবো, তাই না? S2 তে রাখবো। S1 কে যদি আমি 60 দিয়ে ডিভাইড করি, দিয়ে ভাগশেষটা নিই, ভাগশেষটা যদি নিই, তাহলে কি হয়ে যাবে? তাহলে কি হয়ে যাবে? অবশ্যই সেকেন্ড আসবে, সেকেন্ডস, S2। তাহলে আমাদের এটা ব্যাকস্ল্যাশ n দিতে হবে, নাহলে আবার আমরা বিল্ড এন্ড রান যদি করি, কি দেখতে পাচ্ছি, একদম বেরিয়ে গেছে। হ্যাঁ, 320, তো 320 মানে কি হচ্ছে বলো? 5 5 5 মিনিট 20 সেকেন্ড, 5 মিনিট 20 সেকেন্ড। এবার এইটাকে 3200 করে দিচ্ছি, 3200 সেকেন্ড। দেখো সঙ্গে সঙ্গে কি চলে আসবে, এই 3200 তো আসছে না, 23 মিনিট। আচ্ছা, হ্যাঁ, 36-এর ওপর যেতে হবে। আচ্ছা, এটা 4000 করে, হ্যাঁ তাই না? 36-এর ওপর না গেলে তো এইটার কোনো রেজাল্ট আসবে না, ও তো জিরোই আসবে। আচ্ছা, এই জায়গাটা একটু বোঝাই, এই জায়গাটা একটু বোঝাই। যখন কোনো সংখ্যা, ছোট সংখ্যা, মানে যেটাকে আমরা ভাজ্য বলি, ভাজ্যটা যদি ছোট হয় ভাজকের থেকে, তখন ইন্টিজার ডিভিশনে, মানে এই যে স্ল্যাশ, এটা তো কি, এটা ইন্টিজার ডিভিশন, কারণ আমাদের তো ইন্টিজার, সব সংখ্যা ইন্টিজার, সব সময় কি হয়, আমাদের ভাগফলটা 0 হয়, এটা মনে রেখো। যখন বড় হবে, যখন বড় হবে, তখনই একমাত্র আমরা পূর্ণ সংখ্যা পাবো। তাহলে আমি 4000 দিয়েছি, এবার আমরা অবশ্যই পাবো, হ্যাঁ, 1 ঘন্টা 6 মিনিট 40 সেকেন্ড, 1 ঘন্টা 6 মিনিট 40 সেকেন্ড, ঠিক, একদম ঠিক। তাহলে দেখো, এই জায়গাটা তো আমার প্রসেসিং, এই 3টে লাইন কিন্তু তোমাদের ম্যাথামেটিক্সের
কনসেপ্ট, ছোটবেলাকার কনসেপ্ট, আর কিছু নয়। ছোটবেলার যে কনসেপ্টটা, যে ধারণাটা অঙ্কে, সেটাই লেগেছে। শুধু আমাদের এখানে নতুন জিনিসটা কি শিখলাম, এইটাকে এটা মড নির্ণয় করে, বা আমি রিমাইন্ডার বলি। রিমাইন্ডার মানে ভাগশেষ, মনে রেখো। রিমাইন্ডার মানে ভাগ ভাগশেষ। হ্যাঁ, ভাগশেষ নির্ণয় করা হয় এটা দিয়ে। হ্যাঁ, তাহলে আমাদের আমাদের 18 নম্বর প্রোগ্রামটা হলো। হ্যাঁ, মানে কোনো কঠিন ভেবো না, কিন্তু কোনো কিছুই কঠিন নয়। কোনো এরর আসছে সেটাও কোনো ব্যাপার নয়, এরর তো আসবেই। এরর আসলে ভালো, প্রথম দিকে এররটা এলে ভালো, না এলে বরং গন্ডগোল। এরর আসা তো ঠিকই আছে, তুমি তাহলে শিখছো ভুল, মানে ঠিক জায়গায় যাচ্ছ আর কি। একঘায়ে কখনোই ঠিক আসবে না। আর এটা একেবারে নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমাদের কাছে। কয়েকটা স্কুলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটু ছোটবেলায় শেখানো হয়েছে, তো বাকিদের তো আর শেখানো হয়নি। তাহলে 18 নম্বর কোশ্চেনটা আমাদের হলো। এবারে আমরা চলে আসছি 18-র পরে 19 নম্বর। একেবারে কনসেপ্টটা নতুন। 19 আর 20, একটা প্রোগ্রাম লেখো যেটি 521 এই 3 অঙ্কের সংখ্যাটিকে রিভার্স করে প্রিন্ট করবে। অর্থাৎ আউটপুটটা দেখাবে 125। আউটপুটটা দেখাবে 125। হ্যাঁ, তোমরা এটা খুব সহজে আমি এমনি বোঝাচ্ছি, দেখো। 521কে 521কে যদি তুমি 10 দিয়ে ভাগ করো, বলো তো ভাগফল কি হবে? স্যার 52। 52 হবে। ভাগশেষটা কি হবে? 1। 1 হবে। দেখো, একটাকে ছাড়িয়ে ফেললাম, হ্যাঁ কি না? একটা বেরিয়ে গেল। এইবার 52টা পেলাম। মানে এক ভাগশেষ আমরা নির্ণয় করতে পারবো। এইটুকু আগে ক্লিয়ার করো তো, 521 থেকে 1কে তোমরা বার করতে পারবে না পারবে না? হ্যাঁ স্যার, কি করে বার করবে? যে ওকে 10 দিয়ে মড করব, 10 দিয়ে ভাগ করে যে না, ভাগশেষটা বার করতে পারবো। ভাগশেষটা বার করব। তাহলে ও 1 চলে আসবে, ভাগশেষ বেরিয়ে গেল। ভাগফল তোমরা ভাগ চিহ্ন দিলেই ভাগফল বেরিয়ে গেল, 52 বেরিয়ে গেল। এবার 52কে 10 দিয়ে ভাগ করো তো, ভাগফল কত? 5। 5। কেউ যেন বলো না 5.2, আমি সবই ইন্টিজার ডিভিশন বলছি। তাহলে 5, 5 বেরিয়ে গেল। আর ভাগশেষ কত? 2। দেখো, তিনটে সংখ্যাকে আলাদা করতে পারলাম, তিনটে সংখ্যাকে আলাদা করতে পারলাম, হ্যাঁ হ্যাঁ স্যার। কি না? প্লিজ বাকিরা উত্তর হ্যাঁ দিও। স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে ভাগশেষটা একটা বিরাট মানে পাওয়ারফুল অপারেটর। আমরা অপারেটর চ্যাপ্টারটা পড়বো, নেক্সট চ্যাপ্টারটাই আমাদের অপারেটর আছে। হ্যাঁ, তাহলে এরিথমেটিক অপারেটর বলা হয়, যেমন যোগ চিহ্ন, মানে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মড, হ্যাঁ, রিমাইন্ডার, এগুলোকে বলা হয় এরিথমেটিক অপারেটর। এরকম বিভিন্ন ধরনের অপারেটর আছে, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, বিট ওয়াইজ, আসবো। অপারেটর প্রচুর ধরনের আছে। তাহলে আমরা আরেকটা দেখো না, আচ্ছা, আমাদের এই যে 521 সংখ্যাটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি, ভাগফল কত বলো তো? 5। 5 তো? বেশ, ভাগফল 5। অর্থাৎ আমি প্রথম ডিজিট পেয়ে গেলাম, তাই তো? মানে ওটা ওটা আমি রিমেন ওটা একভাবে বলেছি, এটা আরেকভাবে বলছি। দেখো, আগে 1 2 5 এইভাবে বলেছি। এবারে প্রথম ডিজিট পেতে গেলে আমি 100 দিয়ে যদি ভাগ করি, তাহলে প্রথম ডিজিটটা পেয়ে গেলাম। এরপরে মাঝের ডিজিটটা আমি কি করে পাবো? মাঝের ডিজিটটা মাঝের ডিজিটটা একটু আগে যেটা করলাম, এই আগের প্রোগ্রামটা 320 সেকেন্ডে, প্রথমে আমরা নাম্বারটাকে 10 দিয়ে ভাগ করব। বেশ, 521কে 10 দিয়ে ভাগ করো, কত হয়? 52। 52কে যদি 10 দিয়ে ভাগ করো, তার রিমাইন্ডারটা কত? 2, হ্যাঁ কি না? আমি আবার হ্যাঁ স্যার। বলছি, হ্যাঁ স্যার। তাই না? 2, 2 বেরিয়ে গেল মাঝখানেরটা। আর শেষেরটা পাবো কি করে? যদি আমরা 521কে যদি 10 দিয়ে মড করি, রিমাইন্ডার একটু আগেই বলেছি, 1 বেরিয়ে পেয়ে যাব, তাই না? চলো দেখে নিই আমরা।
কন্ট্রোল এ, কন্ট্রোল সি, P19 তোমরাও এইভাবে সব সেভ করে রেখে দেবে পরপর। 19.c এই এই রে, এটা বাংলা হয়ে গেছে, বাংলা হয়ে গেছে। আচ্ছা, ম্যাথ ডট এইচটা বেকার আমরা বয়ে বেড়াচ্ছি, সব জায়গায় বেকার তো আমাদের লাগবে না। হুম, তাহলে আমরা প্রোগ্রামে চলে যাই। আমাদের সংখ্যাটা ইন্টিজার সংখ্যা, নাম্বারটা ছিল 521। 521 এটাকে আমরা 3 অঙ্কের সংখ্যা, তাই না? 3 অঙ্কের সংখ্যা মানে এটাকে আমি ভেরিয়েবলের নামগুলো এইভাবে দিই। হান্ড্রেডস, হান্ড্রেডস মানে শতক, মানে 5। টু মানে টুস, আর ওয়ান মানে হচ্ছে ওয়ান্স পজিশন, একক ও লিখছি, HTO। তিনটে করলাম। আর একটা ভেরিয়েবল আমাকে নিতে হবে রিভার্স বলে, ঠিক আছে? তাহলে আমি কি করছি, প্রথমে হান্ড্রেড, শতক, শতক, শতকটাকে বার করছি কি করে, নাম্বারটাকে 100 দিয়ে রিমাইন্ডার করে দিলাম, 100 দিয়ে ভাগ করলাম। 521কে 100 দিয়ে ভাগ করো 5, তাহলে শতক বেরিয়ে গেল। সবাই ক্লিয়ার? শতক বেরিয়ে গেল। হান্ড্রেডস, হান্ড্রেডস পজিশন, ওয়ান্স পজিশন, টুস পজিশন, আর হান্ড্রেডস পজিশন, হান্ড্রেড শতক। এইচ মানে শতক, আর টি মানে দশক। দশকটা কি করে বার করব, নাম্বারটাকে আমরা 10 দিয়ে ইন্টিজার ডিভিশন করলাম, করে আমরা মড করব 10 দিয়ে। আর আমাদের ওয়ান্স পজিশন, একক, একক, হ্যাঁ একক, এককটা আমরা নাম্বারটাকে মড করে দেব কত দিয়ে, না 10 দিয়ে। তাহলে আমি একটু বাংলা করে লিখে দিই তোমাদের। এটা হচ্ছে একক, এটা একক, এটা হচ্ছে এই দশক, দশক, আর এটা শতক। বাংলাও লেখা যাবে, কোনো সমস্যা নেই। শতক, দশক, একক। এইবার আমাদের কাজ রিভার্স করা। রিভার্স করা আমি লিখলেই তোমরা বুঝে যাবে। এই যে লজিক কথাটা, লজিক ব্যাপারটা এইখানে দেখো। লজিকটা কি বলতো, এককটা এবারে শতক হবে, তাহলে ও ইন্টু 100, হ্যাঁ কি না বলো? ও ইন্টু 100। তারপর দশক ইন্টু 10, দশকটা তো সেমই থাকবে, 10, প্লাস শতকটা হচ্ছে কিছু দিয়ে গুণ হবে না। বলো, এখানে শতক মানে কত এসে যাচ্ছে বলো তো? 521-এ 5 আসছে, তাই 5 না? এইটাতে দশক মানে 2 আসছে, একক মানে 1 আসছে। এবার গুণ করে দেখো, ও একক, 1 ইন্টু 100 মানে 100, কি মানে 2, 2 10-এ 20, 120, আর 5-এ 25, 125। হ্যাঁ, উল্টালে কি হবে, 125 হবে, 125 হবে। তাহলে রিভার্স ফর্ম, রিভার্স, রিভার্স, মানে নাম্বারটাকে রিভার্সড, রিভার্সড নাম্বার, রিভার্সড নাম্বারটা কি হবে, REVERSE, REVERSE। একবার রান করিয়ে দেখি কোন এরর টেরর, এরর টেরর আসছে কিনা। 125 এসে গেছে, দেখো রিভার্সড নাম্বার 125। আচ্ছা, দেখো সবাই, 20টা আমি করব না, 20টা তোমাদের করতে হবে, আমি শুধু কোশ্চেনটা একবার আলোচনা করে নেব। বলো,
তাহলে এই জিনিসটা কিন্তু কোনো কম্পিউটারের কোনো কিছু নয়, এই এই 4টে লাইন, 7, 8, 9, 10টা তোমার চিন্তা, তোমার লজিক, অঙ্ক যেগুলো শিখেছো সেইগুলো, তাই না? সেইগুলো। এখানে সিনট্যাক্সটা তোমাকে জানতে হবে। যে তোমাদের যেমন আমি রিমাইন্ডারটা মডটা শেখাইনি, সেটা সেটা ঠিক আছে। যেমন math.h না শেখাইনি, আমি এসকিউআরটি করতে দিচ্ছি, এই স্কোয়ার রুট করতে দিচ্ছি, এটা তো ঠিক নয়। এটা ঠিক নয়, আমি তোমাদের জানাবো বলেই দিয়েছি বেসিক প্রোগ্রাম, এর থেকে আর বেশি কিছু আসছে না, এগুলো বেসিক প্রোগ্রাম। হ্যাঁ, সেই জন্য আমি দিয়ে দিলাম, আমি তোমাদের দেখিয়ে দেবো আহ, বলেই। তাহলে এই যে লাইন নাম্বার 7, 8, 9, 10 এটা তোমাদের জাস্ট প্রসেসিং, তোমার বুদ্ধি, সেগুলোই তোমার কাজে লাগাতে হবে। হ্যাঁ, এই জন্য কম্পিউটার সায়েন্সের সঙ্গে ম্যাথটা জুড়ে আছে, বুঝতে পারছো? বিশাল কিছু ম্যাথ নয়। হ্যাঁ, বিশাল কিছু ম্যাথ আসবে, অবশ্যই আসবে, নিউমেরিক্যাল অ্যানালিসিস আসবে, হ্যাঁ, ডিসক্রিট ম্যাথামেটিক্স আসবে, সেগুলো তোমার পরবর্তী সময়ে কাজে লাগবে। সেইগুলো না জানলে তুমি এই কম্পিউটার সায়েন্স নিয়ে উপরে উঠতে পারবে না। হ্যাঁ, সেগুলো পড়তেই হবে পরবর্তী সময়, গ্র্যাজুয়েশন লেভেলে, মাস্টার ডিগ্রি লেভেলে সব জানতে হবে তোমাকে। কম্পিউটার সায়েন্স মানে ম্যাথামেটিক্স মাস্ট। এআই, এআই এখন অনেকে অনেক কিছু বলছে। এআই নিয়ে পড়াশোনা করতে গেলে, এআই নিয়ে এগোতে গেলে ম্যাথামেটিক্স এবং ফিজিক্সে বিশাল ফান্ডা থাকতে হবে। ওই এআই কি করে ব্যবহার করলাম সেটা কোনো এআই এর নয়, বুঝতে পারছো? আচ্ছা, এটা ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বেশ, খাতায় সব লিখে নেবে তোমরা এগুলো। কোশ্চেন নাম্বার 20, একটি প্রোগ্রাম লেখো যেটি 45 সংখ্যাটির ডিজিট সোয়াপ করে, অর্থাৎ আউটপুটটা আসবে 54। এটা তোমরা নিজেরা করবে, আমি আর বলবো না। 45কে 54 দেখাতে হবে। তুমি বলে সবসময় 45 দিলেন কেন, আমি অন্য অন্য নিয়ে নেবে, 2 অঙ্কের একটা সংখ্যা নিয়ে নেবে, একই কথা। 3 অঙ্ককে যদি রিভার্স করতে পারো, 2 অঙ্ককে রিভার্স করতে পারবে না? এটা তোমাদের উপর আমি দিয়ে দিলাম, শুধু কোশ্চেনটা জানাবো বলে। এই ডিজিট সোয়াপ, সোয়াপ কথাটা অলরেডি আমরা আগে প্রোগ্রামে করেছি, তাই না? করিনি? সোয়াপিং করিনি আমরা? হ্যাঁ স্যার করেছি। হ্যাঁ, সেই লজিক, সেই লজিকটা এখানে দিও না, এখানে দিও না। এটা এখানে কেন, এখানে তো একটাই নাম্বার, সেখানে দুটো নাম্বার ছিল, সেখানে দুটো আলাদা ভেরিয়েবল ছিল। 4 একটা ভেরিয়েবল, 5 একটা ভেরিয়েবল সোয়াপ করতে বলছে, এটা সেটা নয়। এটা 45 নিজে একটা ভেরিয়েবলে থাকবে, একটাই সংখ্যা, এটাকে দেখাতে হবে 54, মানে রিভার্স করে দেখানো, সোজা কথা। এটা নিজেরা করবে তাহলে 20 নম্বরটা। ঠিক আছে, তাহলে এবার আমরা যদি বইয়ের সিলেবাসে চলে যাই, উম, একবার দেখি, একটুখানি পড়াশোনা হোক, সিলেবাসটা আমি আনি স্ক্রিনে। হ্যাঁ, দেখো, আমি বেসিক স্ট্রাকচারটা পড়িয়ে দিয়েছি। আজকে আমরা অপারেটরে যাব। অপারেটর হচ্ছে তোমাদের বইয়ের আহ, উম, তোমাদের যে বই, তার কত নম্বর পেজে আছে আমি একটু দেখি, একটু দাঁড়াও। এটা আছে তোমাদের তোমার যাদের বই আছে একটু দেখো, 153 পাতা, 153 পেজ। একটু যাদের বই আছে দেখো তো আমার সাথে মিলছে কিনা, আমার একটা পুরনো বই, পুরনো আর নতুন একই আসবে, একটু দেখো। না, পুরনো না নতুন বই দেখছি আমি, আমার বইটা পাবলিশার তো দিয়েছে, না এটা আমার আগের বছরের বই। কি 153 পাতায় অপারেটর আছে? যারা বই কিনেছিস হ্যাঁ স্যার বইটা, আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা, যাদের বই আছে তারা বইয়ে দেখবে, আর যাদের বই নেই এদিকে চোখ রাখো স্ক্রিনের দিকে। আচ্ছা, অপারেটরটা তাহলে কি? অপারেটর কি? অপারেটর, আমরা প্রোগ্রামে চলে যাই, এইটাতেই বলি, এই লাইনটাতেই বলি। হ্যাঁ, এইটাকে বলি এন। এন কে 100 দিয়ে ভাগ করছি, ভাগফলটা এইচ এ থাকছে। এই যে মাঝখানে যেটা, এই ভাগফল চিহ্নটা, যেটাকে চিহ্ন বলি, এটাই হচ্ছে অপারেটর। তাহলে অপারেটর কার উপরে কাজ করে, মানে অন, ওপর মানে অন, কার উপরে কাজ করে?
অপারেটর অ্যাক্টস অন অপারেন্ড। এই যে এন হচ্ছে অপারেন্ড, আর একশোটাও অপারেন্ড, বাট এখানে নাম্বার। আমি এখন যদি বলি এরকম যদি লিখি এস ইকুয়ালস টু এ প্লাস বি, তাহলে অপারেটরটাকে প্লাস হলো অপারেটর, আর এ আর বিটাকে আমরা কি বলি? অপারেন্ড বলি। হ্যাঁ, এখন অপারেন্ডও থাকতে পারে, বা আমি বললাম এস ইকুয়ালস টু এ প্লাস 5 সংখ্যাও থাকতে পারে। এটা মনে রেখো। এই অপারেটরের অনেক ধরন আছে, যার প্রথম ধরনটা হচ্ছে এরিথমেটিক অপারেটর, যার মধ্যে আমাদের 5টা আমাদেরকে লাগছে: যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডিউলো অপারেশন। যাদের বই আছে তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, টেবিল করে দেওয়া আছে। তাহলে এরিথমেটিক অপারেটর আমরা শিখে গেলাম। একটা কাজ করি, বরং আমি এখানে একটা নিউ বলে একটা ফাইল করি, সুবিধা হবে। নিউ ফাইল, এটা কোনো প্রোগ্রাম লিখবো না, জাস্ট স্ট্রাকচারটাকে কপি করে নিচ্ছি। হ্যাঁ, স্ট্রাকচারটাকে কপি করে এটার একটা অপারেটরস বলে একটা করে রাখি, সেভ করি। এই সেভটা প্রোগ্রামের ভিতরে থাক, নো প্রবলেম, অসুবিধা নেই। আমি এটার নাম দিয়ে দিচ্ছি অপারেটরস ডট সি। ওকে, নো প্রবলেম। দেখো, তাহলে এই অপারেটরস এর মধ্যে আমাদের কি পড়লো? প্রথমে আমরা এরিথমেটিক অপারেটর গুলোকে শিখে গেলাম। এরিথমেটিক অপারেটরস, এরিথমেটিক অপারেটরস কারা? তাহলে যোগ চিহ্ন, কমা দিচ্ছি, বিয়োগ বিয়োগ চিহ্ন, গুণ চিহ্ন, ভাগ চিহ্ন, এবং মডিউলো ডিভিশন, রিমাইন্ডার। এই 5টা হচ্ছে এরিথমেটিক অপারেটর। ওকে, প্রিন্টএফটা বেকার আমার পড়ে আছে, দরকার নেই। এরিথমেটিক অপারেটর হয়ে গেল। এরপরে আমরা চলে আসছি রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর অনেকগুলো আছে, 6টা আছে। কি কি হয় ভালো করে দেখো। আমি একটু লিখি, বইয়ে পর পাবে। তোমাদের কিছু মুখস্থ করতে হবে না, যেহেতু তোমাদের এমসিকিউ সেমিস্টার 1, এরপরে থার্ড সেমিস্টারে পাইথন, সেটাও একইভাবে মুখস্থ করতে হবে না, বাট কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, না হলে কিন্তু পরীক্ষায় ঝামেলায় পড়বে। রিলেশনাল অপারেটরের কি কি হবে বই অনুযায়ী আমরা চলি। ডাবল ইকুয়ালস টু, বোঝাচ্ছি আমি, হ্যাঁ, ডাবল ইকুয়ালস টুটা কি আমি বোঝাচ্ছি। নট ইকুয়ালস টু কেমন করে দেয়? এখানে নট ইকুয়ালস টু এইরকম দেয়া হয়, এক্সক্লেমেশন দেন ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু। লেস দেন সবাই চেনো, গ্রেটার দেন সবাই চেনো, লেস অর ইকুয়ালস টু এইভাবে লেখে। কিবোর্ডে লেস একবার দিতে হবে, আবার ইকুয়ালস টু দিতে হবে। গ্রেটার দেন ইকুয়ালস টু এইভাবে লেখে। দেখো 6টা হয়ে গেছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এই 6টার মধ্যে তোমাদের অজানা কোনটা জানো? তোমাদের অজানা এইটা, ডাবল ইকুয়ালস টু। ডাবল ইকুয়ালস টুটা কি? ডাবল ইকুয়ালস টুটাকে বলা হয় ইকুয়ালিটি। ইকুয়ালিটি মানে সমান কিনা চেক করে। কি জানো তো? ধরো আমার এ তে আছে 5, বি তে আছে 5, আমি লিখছি এ ডাবল ইকুয়ালস টু বি, কোয়েশ্চেন মার্ক। এ কি বির সমান? হ্যাঁ, এ আর বি তো সমান। খুব ভালো করে দেখো, আমাদের অঙ্কের ক্ষেত্রে একটা ইকুয়ালস টু। এখন তুমি বলবে, স্যার একটা ইকুয়ালস টু তো অলরেডি আমরা ব্যবহার করেছি। হ্যাঁ, ব্যবহার করেছি তো। আমরা যখন ইন্টিজার লিখছি, ইন্টিজার এন ইকুয়ালস টু 320, এন ইকুয়ালস টু 320, তার মানে এই একটা ইকুয়ালস টুটা কি অপারেটর? এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। অর্থাৎ এন এর ভ্যালুটা কত অ্যাসাইন করা হলো? এন এর ভ্যালুটা অ্যাসাইন করা হলো 320। আমি বললাম লেন্থ ইকুয়ালস টু 4, ব্রেডথ ইকুয়ালস টু 3, তাহলে লেন্থের ভ্যালু কত অ্যাসাইন করা হলো? 4। ব্রেডথের ভ্যালু কত অ্যাসাইন করা হলো? 3।
একটা ইকুয়ালস টু মানে অ্যাসাইনমেন্ট অপারেটর, আর ডাবল ইকুয়ালস টু মানে ইকুয়ালিটি, যেটা কিসের মধ্যে পড়ে? রিলেশনাল অপারেটরের মধ্যে পড়ে। ইকুয়ালিটি কি কাজে লাগে? ইকুয়ালিটি কি কাজে লাগে? দুটো দুটো ভেরিয়েবলের ভ্যালুকে ভ্যালুকে ও চেক করে সমান কিনা। ওকে, আচ্ছা, আমরা পরে ব্যবহার দেখবো, এখনই তো আমরা এখন অনেক জিনিসপত্র জানি না, বাকিগুলো তো বলার নেই। তাহলে আমি একটা কাজ করি, রিলেশনাল অপারেটরে দুটো লাইন যেহেতু লিখেছি, এইখানটায় আমি শেষ করছি। বুঝতে পারছো? মাল্টি লাইন কমেন্ট দিয়ে দিলাম। ওকে, ঠিক তো? হ্যাঁ, ঠিক আছে। রিলেশনাল অপারেটরে ওইটাকে বলছে, এইটা ইকুয়ালিটি। তাহলে এরিথমেটিক অপারেটর চলে গেল বইতে, তারপর রিলেশনাল অপারেটর এলো। এইবার আসছে লজিক্যাল অপারেটর। আমি এমনি শিখিয়ে যাচ্ছি, কেন বলো তো? বইতে যেহেতু পরপর আছে, তোমাদের তো পরীক্ষা বই ধরেই তো হবে, সিলেবাস অনুযায়ী বই ধরেই তোমরা পড়তে পারবে, বই তো না হলে কিছুই হবে না। হ্যাঁ, লজিক্যাল অপারেটর এবার শিখি বইতে। লজিক্যাল অপারেটর এটা আমাদের পুরোপুরি থিওরি আছে। তোমাদের যেদিন ক্লাসটা শুরু করেছি সেদিন তোমাদের নিশ্চয়ই আমি বলেছিলাম, মনে আছে তোমরা? আমরা ইউনিট 3টা শুরু করেছি। তোমাদের সিলেবাসে 3টে ইউনিট আছে, আমরা ইউনিট 3টা শুরু করেছি। যখন আমরা ইউনিট 1-এ যাব, সেখানে বুলিয়ান অ্যালজেব্রা বলে আমরা একটা টপিকস পাবো, সেইখানে গিয়ে আমরা এটা জানতে পারবো। তার আগে জাস্ট একটু আইডিয়া দিয়ে রাখি। হ্যাঁ, আইডিয়াটা হচ্ছে দুটো অ্যাম্পারসান্ড, ওই যে অ্যান্ড বলি যেটাকে, এটাকে বলা হয় এটাকে বলা হয় অ্যান্ড অপারেটর। এইটা অ্যান্ড অ্যান্ড মানে এন্ড লিখবে না, কিন্তু তোমাকে দিতে হবে দুটো অ্যাম্পারসান্ড, দুটো অ্যাম্পারসান্ড, উল্টো এস। আর তারপরে আসছে অর। অরটা কেমন দেয়? এইটাকে বলে অর লজিক্যাল অপারেটর। আর একটা আছে নট। নট হচ্ছে এক্সক্লেমেশন। নট অপারেটর মানে লজিক্যাল অপারেটর 3টে। আমি একটা হাইফেন দিই বরং, নাকি কোলন দিই? হ্যাঁ, এটা অ্যান্ড, কোলন দিলে বেটার হবে। এটা অর, এটা নট। এক্ষুনি বুঝতে পারবে না এদের ব্যবহার, এখন শুধু মুখে আমি বলতে পারি। এই অ্যান্ড কি কাজ করে জানো? শুনলে তোমরা অবাক হয়ে যাবে। দাঁড়াও, একটা, তোমরা তো মাধ্যমিক পরীক্ষা দিয়েছো। হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা দিয়েছো অলরেডি। সারা দেশের বিভিন্ন রেজাল্ট বেরোতে শুরু করেছে। বিভিন্ন বোর্ডের রেজাল্ট বেরোচ্ছে। সিবিএসই সেদিন বেরিয়েছে, মহারাষ্ট্র বোর্ড বেরিয়েছে, ইউপি বোর্ড বেরিয়েছে, আমাদেরও ডিক্লেয়ার হয়ে গেছে। ভোটের রেজাল্ট বেরিয়ে গেলে তোমাদের বেরোবে। এখন এইসব কথা কেন বলছি? কেন বলছি? এই অ্যান্ড অর নট, অ্যান্ড অর গুলো বোঝাবার জন্য। একটু ভালো করে শোনো, বুঝতে পারবে। আচ্ছা, মাধ্যমিকে তোমাদের কটা বিষয় পরীক্ষা দিয়েছো বলো? 7টা। 7টা বিষয়ে। ইয়েস, 7টা বিষয় পরীক্ষা দিয়েছো। তোমাদের সব বিষয় পাস করতে হবে তো? হ্যাঁ কি না? সব বিষয় পাস করতে হবে, তবেই সে পাস হিসাবে গণ্য হবে, সে কোয়ালিফাইড হবে। যদি কোনো একটা বিষয় ফেল করে যায়, যদি কোনো একটা বিষয় ফেল করে যায়, সে কিন্তু মাধ্যমিকে ফেল করে যাচ্ছে, তাই না? তাকে কিন্তু সেই বিষয়টা আরেকবার পরের বছরে পরীক্ষা দিতে হবে, বা যা নিয়ম আছে সেই নিয়মে এগোবে। এইখানে কোন লজিক্যাল অপারেটর ইউজ হবে জানো? অ্যান্ড লজিক্যাল অপারেটর ইউজ হবে। তো বলে কি ব্যাপারটা কি স্যার, একটু ভালো করে বলুন। অ্যান্ড এর লজিকটা শোনো। লজিক্যাল অপারেটর কথাটা এলো কোথা থেকে? লজিক মানে যুক্তি। অ্যান্ড এর যুক্তিটা কি জানো? বলছে একটা যদি ফলস হয়, একটা যদি ফলস হয়, তাহলে ফলস। তার মানে কি? তোমার কটা সাবজেক্ট? 7টা। 7টাতেই তোমাকে পাস করতে হবে, কোনো একটা ফলস হয়ে গেলেই, ফলস মিন্স জিরো। তোমরা এতদিন শুনে এসছো না, কম্পিউটার শুনেছো, বিভিন্ন জায়গায় শুনেছো, কম্পিউটার দুটো জিনিস বোঝে, জিরো আর ওয়ান। জিরো মানে হচ্ছে ফলস, ওয়ান মানে ট্রু।
অ্যান্ড লজিক্যাল অপারেটর বলছে একটা ফলস হলেই ফলস, অর্থাৎ মাধ্যমিক রেজাল্টে অ্যান্ড লজিক্যাল অপারেটর ইউজ হবে, অর হবে না। বলে কেন স্যার অর হবে না? অরের লজিকটা শোনো। তাহলে অ্যান্ড এর লজিক তোমাদের বোঝাতে পারলাম, অ্যান্ড এর লজিক বোঝাতে পারলাম। অ্যান্ড কি করছে? অ্যান্ড কি করছে? অ্যান্ড করছে কি, একটা যদি জিরো হয় তাহলে কি হবে? তাহলে কি হবে? জিরো হলে মানে একটা জিরো মানে কি, মানে মানে তোমাদের 5 মার্ক, ধরো আমি কথা 100তে হয়তো 30, লেস দ্যান 30 পেলেই সে তার জিরো, তখন সে কি হয়ে যাচ্ছে? ফেল হয়ে যাচ্ছে। অ্যান্ডে একটা জিরো থাকলে ফেল, বা বা রিসেট বা ফলস, অনেক কিছু বলা যায়, ফলসও বলা যায়, ফেল বল, এটা ফলস বলা যায়, অফ বলা যায়, রিসেট বলা যায়, ফেলও বলে। ফেলটা বলে না, ফেল কথাটা ছেড়ে দাও, এই তিনটে বলে। একটা জিরো হলেই ফলস, অফ, রিসেট। এইবার অরে আসছি। অরের লজিকে কি বলছে শোনো, অর যদি হতো তাহলে মাধ্যমিক পরীক্ষায় কি মজাটা না হতো। 100% তো পাস করবেই। বলে সে আবার কি স্যার? অরে বলছে একটা বিষয়ে পাস করলেই পাস, একটা ওয়ান থাকলেই সে হয়ে যাবে ট্রু। ফলসের উল্টোটা লিখলাম, অফের উল্টো অন, রিসেটের উল্টো সেট। একটা পাস করলেই পাস। ভাবো 7টার মধ্যে যদি কেউ একটা পাস করে পাস, তাহলে তুমি কখনোই অর অপারেটরকে এই রেজাল্ট ক্যালকুলেশনে ব্যবহার করতে পারবে না। অরে একটা ওয়ান থাকলে ওয়ান, অ্যান্ডে একটা জিরো থাকলেই জিরো। একটু একটু বোঝা যাচ্ছে? হ্যাঁ বলো তো, একটু বোঝা যাচ্ছে? হালকা করে বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। একটু অসুবিধা হবে, একটু হ্যাঁ অসুবিধা, স্যার। একটু অসুবিধা হবে। আবার আমরা যখন অরিজিনালি যাব দেখবে একটা জলের মতো সোজা। আর নট কি জানো? নট হচ্ছে ইনভার্স। এটা এক কাণ্ড। যদি জিরো হয় ও আউটপুট দেবে ওয়ান, আর যদি ওয়ান হয় ও আউটপুট দেবে জিরো। রিভার্স করে দেবে, জিরোটা ওয়ান, ওয়ানটা জিরো। হ্যাঁ, মানে সেই যে কি বলা যায়, আহ ওই যে কি যেন আমাদের অঙ্কে বাংলায় ছিল, কি একটা ছিল মনে করতে পারছি না বাংলাটা, যাই হোক। হ্যাঁ, নট। আচ্ছা, অ্যান্ড এর আরো লজিক আছে জানো তো, অ্যান্ড এর আরেকটা করে লজিক আছে। তোমার মনে হতে পারে অ্যান্ড এ কি তাহলে কখনো ট্রু, কখনো অন, কখনো সেট আসবে না? হ্যাঁ আসবে, আসবে। কখন আসবে বলো তো? যখন অল ওয়ান হবে, সবগুলো ওয়ান হবে। তুমি দেখো না, তুমি দেখো না মাধ্যমিক কি 7টা সাবজেক্ট সব কটা সে পাস করেছে। ইয়েস, ইয়েস, সব কটা পাস করার জন্যই সে পাস। সব ওয়ান হলেই, মানে সব গ্রেটার দেন অর ইকুয়ালস টু 30 হলেই সে পাস হবে। হ্যাঁ, সব যদি ওয়ান হয় তাহলে ট্রু হবে, তাহলে অন হবে, তাহলে সেট হবে। আর অরে, অরে কি কখনো ফলস হয় না? হ্যাঁ হয়। অরে কি কখনো ফলস হয় না? অরেও হবে অল ফলস। সব যদি জিরো হয় তখন সে হবে ফলস, তখন সে হবে ফলস, সে হবে অফ, সে হবে রিসেট। এই যে মিলছে কিরম ভাবে বুঝতে পারছো? এই কোনাকুনি আর কি, কোনাকুনি মিলে যাচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে বুঝবে, আস্তে আস্তে বুঝবে। এক্ষুনি বইতেও এটা বুঝতে পারবে না, বইতে শুধু বুঝতে পারবে না, শুধু মনে রেখো এইটা আমাদের অপারেটর। আমাদের অ্যারিথমেটিক অপারেটর কারা? এরা। আমাদের রিলেশনাল অপারেটর কারা? এরা 6টা। আর লজিক্যাল অপারেটর কারা? এইটা অ্যান্ড, এইটা অর, এটা নট। এটা ভেবো না এটা কিবোর্ডে আছে। হ্যাঁ, এন্টার কির ওপরেই পাবে, ব্যাকস্ল্যাশের সঙ্গে থাকে। লজিক্যাল অপারেটর
আচ্ছা, আর নেক্সট হচ্ছে এটা বলেই আজকে শেষ করব, যেটা অলরেডি আমাদের বলা হয়ে গেছে। ও এটা আগে শেষ করে দিই, এটা আগে শেষ করি। হুম, অ্যাসাইনমেন্ট অপারেটর অলরেডি আমরা বলে ফেলেছি। কোনটা অ্যাসাইনমেন্ট অপারেটর? ইকুয়ালস টু হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক তো? এই অ্যাসাইনমেন্ট অপারেটরে আর একটা জিনিস একটু বলা যায় এখানে। ওইতে আছে কি আমি একটু দেখে নি। ওইতে, হ্যাঁ আছে, দেখো দেখো, আমি এটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ। দেখো এতক্ষণ এগুলো রিমার্ক লিখছি, কোনো সমস্যা নেই কিন্তু। আমরা রিমার্ক লিখেছি, রিমার্ক কমেন্ট কমেন্ট করে দিয়েছি, কোনো সমস্যা নেই। দেখো n ইকুয়ালস টু 5, হ্যাঁ, আমি লিখছি প্রিন্ট, এই কি হলো, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি n প্লাস ইকুয়ালস টু 1, যোগ বিয়োগ আউটপুটটা দেখি। আচ্ছা, ব্যাকস্ল্যাশ এন দিতে হবে, না হলে সবগুলো গায়ে গায়ে চলে এসছে। বিল্ড এন্ড রান, এটাকে পাশে নিয়ে আসি, হ্যাঁ। একটু ছোট করি, পাশে থাক, একটু বড় হোক। কি কি আউটপুট আসছে? প্রথমটা 6, n প্লাস ইকুয়ালস টু 1, এই কথাটার মানে কি জানো? n ইকুয়ালস টু n প্লাস 1। দেখো আউটপুট মিলে গেছে। আহ, সরিয়ে দিই, দেখো 6 মিলেছে। n ইকুয়ালস টু n প্লাস 1, মারাত্মক একটা এক্সপ্রেশন লিখেছি, n ইকুয়ালস টু n প্লাস 1 স্টেটমেন্ট। তোমার মনে হয় এটা তুমি কখনো অঙ্কে করতে পারবে? অঙ্ক অঙ্ক করলে কি দাঁড়াবে? 1 ইকুয়ালস টু 0, কি তাই তো নাকি? 1 ইকুয়ালস টু 0, এখানে তা নয়। বলছে রাইট সাইডে অপারেশন হয়ে লেফটে স্টোর হয়, দ্যাট ইজ অ্যাসাইন। রাইটে অপারেশন হয়ে লেফটে স্টোর হচ্ছে, এটা অ্যাসাইন হচ্ছে এনটা। ওকে, তারপরেরটা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কেন 5 হলো। কেন 5 হলো? n ইকুয়ালস টু n মাইনাস 1, n ইকুয়ালস টু n মাইনাস 1, কি ঠিক তো নাকি? প্লিজ রেসপন্স। হ্যাঁ স্যার। এটা মনে রাখবি কি করে বলতো? সব সময় দা ইকুয়ালস টু গুলো শেষে প্লাস ইকুয়ালস টু, মাইনাস ইকুয়ালস টু, অ্যাস্টেরিস্ক ইকুয়ালস টু, স্ল্যাশ ইকুয়ালস টু। তাহলে এটার পরেরটা 10 হলো কেন? কে বলবে বলো? n ইকুয়ালস টু, বলো, n ইন্টু 2। n into 2. n ইন্টু 2। তারপরেরটা কত এসছিল? 5। এইটা কে বলবে? n ইকুয়ালস টু n বাই 2। n divided by 2. দেখো 6 5 10 5, ঠিক তো নাকি? আচ্ছা, কে বলতে পারে? আমি এটা 18 নম্বর লাইনে, লাইন নাম্বার 18, n ইকুয়ালস n বাই 2, এটা nটা তো nটা তো n কত বলো তো? n এর ভ্যালু কত বলো তো? 5. এখানে 5, কিন্তু এই তো লাইন নাম্বার 17 তে nটা 10 হয়ে গেছিল না? কি হ্যাঁ রে, 10 হয়ে গেছিল না nটা? হ্যাঁ এখানে স্যার। এই দেখ, এই n কিন্তু
কত n প্লাস ইকুয়ালস টু 1, n প্লাস ইকুয়ালস টু 1 কত এসেছিল 6, ঠিক তো? হ্যাঁ, প্রত্যেকটাতেই চেঞ্জ হয়েছে, আমি খেয়াল করিনি, প্রত্যেকটাতেই চেঞ্জ হয়েছে কিন্তু 6, এটা 6 হলো। তারপরেরটা দেখ, এটা 5 কি করে হলো? 5 মাইনাস 1 নয় কিন্তু, 6 মাইনাস 1, 6 মানে 6 মাইনাস 1 মানে 5, আর পরের বারে 5 ইন্টু 2 10, 10, আর তারপরে 10 বাই 2 5। প্লিজ একটু ভালো করে দেখ সবাই, প্লিজ একটু ভালো করে দেখ, প্রত্যেকটা লাইনে চেঞ্জ হয়েছে কিন্তু, প্রত্যেকটা লাইনে চেঞ্জ হয়েছে। এন লাইন নাম্বার 15টা দেখো, n ইকুয়ালস টু n প্লাস 1, মানে n এ 5 ছিল, তার সাথে 1 যোগ হয়েছে, n এখন 6, সেটাই কিন্তু রিফ্লেক্ট করছে কোথায়? লাইন নাম্বার 16 এ গিয়ে। কত? n ইকুয়ালস টু n মাইনাস 1 মানে 6 মাইনাস 1, দ্যাট ইজ 5। তারপরেরটায় 5 এসে গেছে, 5 ইন্টু 2 10, আর পরেরটায় লাইন নাম্বার 17 যেটা 10 এলো, সেটাকে আবার 2 দিয়ে ডিভাইড করলে 5। তাহলে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর পর্যন্ত পড়লাম, এই পর্যন্ত তোমরা পড়ো, 156 পাতা পর্যন্ত পড়ো। কত পাতা থেকে পড়বে? 143 পাতা থেকে, 143 পাতা থেকে 156 পাতা পর্যন্ত তোমাদের কিন্তু পড়া থাকলো। পরের দিন বাড়িতে দেখা হচ্ছে। 143 টু কত বললাম? 156 বললাম। 143 থেকে একবার দেখে নিই, 100, ইয়েস 156 পর্যন্ত তোমাদের পড়া রইলো। হ্যাঁ, এই পর্যন্ত পড়া রইলো। তোমরা তাহলে সেই মতো ঠিক মতো পড়বে। যারা বই কেননি অতি সত্বর বই কিনে নাও, বই না কিনলে মুশকিল হয়ে যাবে, বই ধরে ধরে পড়তে হবে। হুম, আর যা যা জিজ্ঞাসা আছে জিজ্ঞেস করবে আমাকে নেক্সট দিন। তাহলে দেখা হচ্ছে।